শুরুতেই থাকছে হেডলাইন্স। আজই হেস্তনেস্ত করে ছাড়ব বলেছিল মনোজিৎ। জেরায় ম্যাঙ্গোদার ওপরই দায় চাপাচ্ছে বাকি অভিযুক্তরা। জমি বিবাদের জেরে নওদায় বোমাবাজিতে মৃত্যু, দেহ ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। মাসের শুরুতেই বড় স্বস্তি, এক ধাক্কায় 58 টাকা 50 পয়সা কমল বাণিজ্যিক গ্যাসের দাম। উচ্চ প্রাথমিক অতিরিক্ত শূন্যপদে নিয়োগ পেতেও টাকা দেওয়া হয়েছে, হাইকোর্টে জানালো সিবিআই। ল কলেজের ভিতরে গণধর্ষণের ঘটনায় জনস্বার্থ মামলার শুনানি বৃহস্পতিবার। কসবা কাণ্ডে বিতর্কিত মন্তব্য, দলীয় শোকজে নিঃশর্ত ক্ষমা চাইলেন, দুঃখিত মদন। 1 আগস্ট থেকেই বাংলায় চালু হোক 100 দিনের কাজ, কেন্দ্রের ওপর চাপ বাড়াল সংসদীয় কমিটি। রাজ্যে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে সুখবর, নিউটাউনে ক্যাম্পাস তৈরিতে আইটিসিকে আইনি ছাড়পত্র। সাধুসন্তদের ওপর আক্রমণ, ধর্ষণ কাণ্ডে এফআইআর বাতিলের দাবিতে হাইকোর্টে কার্তিক মহারাজ। কসবা কাণ্ডে কলেজের কর্মী পদ থেকে বহিষ্কৃত মূল অভিযুক্ত, উচ্চশিক্ষা দপ্তরের সুপারিশ মেনে পদক্ষেপ। আসছি বিস্তারিত খবরে। কসবা গণধর্ষণ কাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। নির্যাতিতা ছাত্রীর আচরণ নিয়ে প্রশ্ন তুলে বিভিন্ন মহলের বিরাগভাজন হয়েছিলেন তিনি। তার সেই মন্তব্যের জন্য তাকে দলের তরফে শোকজ করা হয়েছিল। তারই জবাব দিয়েছেন মদন। কসবা আইন কলেজে আইনের ছাত্রীর ওপর গণধর্ষণের অভিযোগ ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। এই সংবেদনশীল ঘটনার প্রেক্ষিতে বিতর্কিত মন্তব্য করে ফের রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে চলে আসেন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। তার মন্তব্যে ক্ষুব্ধ হয় সমাজের একাংশ। তৃণমূলের অন্দরেও উঠে আসে অসন্তোষের সুর। শনিবার কামারহাটিতে দলীয় এক কর্মসূচিতে মদন মিত্র বলেন, ওই ছাত্রী কেন কলেজে একা গেলেন? আমাদের পার্টির কোনো কর্মীকে জানিয়ে কেন গেলেন না? ফাঁকা কলেজে একা চলে গেলেন, আর দুর্বৃত্তরা এই সুযোগের সদ্ব্যবহার করল। কলেজে একা না গেলে তো এই ঘটনাই ঘটত না। তার এই মন্তব্যের পর নানা মহলে নিন্দার ঝড় উঠলে দলীয় শৃঙ্খলার কথা মাথায় রেখে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সির তরফে মদন মিত্রকে শোকজ করা হয়। তার কাছে 3 দিনের মধ্যে নিজের মন্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়। সেই সময় ফুরোনোর আগেই সোমবার রাতে তিনি চিঠি দিয়ে দলের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন। মদন জানান, তার বক্তব্য যদি দলের ভাবমূর্তিতে আঘাত করে থাকে তবে তিনি দুঃখিত এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না। সূত্রের খবর, চিঠিতে তিনি লিখেছেন, দলের ভাবমূর্তিতে কোনো রকম নেতিবাচক প্রভাব পড়লে তার জন্য তিনি দায় স্বীকার করছেন। পাশাপাশি তিনি ঠিক কোন প্রেক্ষাপটে ওই মন্তব্য করেছিলেন তার ব্যাখ্যাও দিয়েছেন মদন মিত্র। তিনি আশ্বাস দিয়েছেন, ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা মেনেই কথা বলবেন এবং জনসমক্ষে বক্তব্য রাখার সময় আরও সতর্ক থাকবেন। প্রসঙ্গত, তৃণমূল বিধায়ককে করা শোকজ নিয়ে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল। প্রকাশ্যে এই নিয়ে কোনো কথা বলতে রাজি হননি তিনি। শুধু বলেছিলেন, এই নিয়ে যা বলার দলকেই বলেছি, সংবাদ মাধ্যমে নতুন করে এই নিয়ে কোনো কথা বলবো না। তবে শুধু মদন মিত্রই নন, কসবা কাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তৃণমূলের আর এক প্রবীণ নেতা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। তার মন্তব্য নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল, যদিও তৃণমূল নেতৃত্ব স্পষ্ট করে জানিয়ে দেয় কল্যাণ ও মদনের বক্তব্য দলের অবস্থান নয়। কল্যাণকে সতর্কও করা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এমন সংবেদনশীল ইস্যুতে শাসক দলের কোনো জনপ্রতিনিধির অসংযত মন্তব্য দলের ভাবমূর্তির পক্ষে ক্ষতিকর হতে পারে, আর সেজন্যই দলীয় নেতৃত্ব দ্রুত পদক্ষেপ করেছে। মদন মিত্র নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর এই নিয়ে দলের কী অবস্থান হয় সেটাই দেখার। বাংলায় অবিলম্বে 100 দিনের কাজ প্রকল্প চালু করাতে কেন্দ্রের উপর চাপ বাড়াল সংসদীয় স্থায়ী কমিটি। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আর দেরি না করে 1 আগস্ট থেকেই যাতে বাংলায় 100 দিনের কাজ আবার চালু করে দেওয়া হয় সেই বার্তাই সোমবার গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতিরাজ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক থেকে কেন্দ্রকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্র অবশ্য এক্ষেত্রে কী সিদ্ধান্ত নেওয়া হবে তা নিয়ে এখনও পর্যন্ত দোলাচলে রয়েছে বলেই সূত্রের খবর। সোমবার বৈঠকের আলোচ্যসূচি অনুসারে 100 দিনের কাজের ওপর আলোচনার সময়েই কমিটির বিরোধী সদস্যরা সংশ্লিষ্ট মন্ত্রকের সচিব শৈলেশ কুমারের কাছে জানতে চান যে বাংলায় কেন প্রকল্পটি আটকে রয়েছে। সূত্রের খবর, তখন মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয় বাংলায় 100 দিনের কাজের প্রকল্পে দুর্নীতি হয়েছে
এবং এ প্রসঙ্গে ভুয়ো জব কার্ডের ব্যাপারটিও তোলা হয়। পাল্টা কংগ্রেসসহ কমিটিতে থাকা অন্যান্য বিরোধী বলেন, ভুয়ো জব কার্ডের সমস্যা প্রায় প্রতিটি রাজ্যেই রয়েছে, কোথাও কম কোথাও বেশি। তার জন্য কাজ আটকে থাকতে পারে না, ভুয়ো কার্ড বাতিল করার মতো ব্যবস্থা গ্রহণ করা যায়। বৈঠকের শেষে শৈলেশ কুমার বলেন, বৈঠকে কি আলোচনা হয়েছে সে বিষয়ে একটি শব্দও আমি বলতে পারব না। কমিটির চেয়ারম্যান তথা ওড়িশার কংগ্রেস সাংসদ সপ্তগিরি উল্কা মেনে নিয়েছেন যে বৈঠকে বাংলা নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে বাংলার কোনো সাংসদ উপস্থিত ছিলেন না। সূত্রের খবর, কলকাতা হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে কেন্দ্র সরকার কী পদক্ষেপ নিতে চলেছে সেই বিষয়ে আজকের বৈঠকে স্পষ্টভাবে কিছুই জানানো হয়নি। হাইকোর্টের রায় মেনে নিয়ে 1 আগস্ট থেকে বাংলার 100 দিনের কাজ শুরু করা হবে, নাকি রায়ের বিরোধিতা করে শীর্ষ আদালতে আবেদন করা হবে, সেই বিষয়েও বৈঠকে খোলসা করে কিছুই বলেননি শৈলেশ কুমার। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন। মঙ্গলবার বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 10ই জুলাই তিনি দেশে ফিরবেন। ততদিন পর্যন্ত বাংলার 100 দিনের কাজ শুরুর বিষয়টি ঝুলে রইল বলেই মনে করা হচ্ছে। কসবা গণধর্ষণ কাণ্ডে কলেজের চাকরি থেকে বহিষ্কার করা হল মনোজিৎ মিশ্রকে। সঙ্গে তার বার কাউন্সিলের লাইসেন্স বাতিলেরও সুপারিশ করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত 2 পড়ুয়া প্রমিত মুখোপাধ্যায় ও জাইব আহমেদকে কলেজ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত কলেজ পরিচালন সমিতির। বৈঠকে উচ্চশিক্ষা দপ্তরের সব সুপারিশকে মান্যতা দিল কলেজ পরিচালন সমিতি। আজ মঙ্গলবার কলেজের পরিচালন সমিতির বৈঠক বসল। সেখানে হাজির ছিলেন সমিতির সভাপতি তথা তৃণমূল বিধায়ক অশোক দেব। তার নেতৃত্বে এই বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কার করা হয়েছে অভিযুক্তদের। মূল অভিযুক্তকে তার অস্থায়ী পদ থেকে বহিষ্কারের পাশাপাশি বার কাউন্সিলের লাইসেন্স বাতিলেরও আবেদন জানানো হবে। সঙ্গে অভিযুক্ত 2 পড়ুয়াকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্তের পাশাপাশি কলেজ খোলা রাখা নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে গভর্নিং বডি। এই আইন কলেজ এখন বন্ধই থাকবে, তবে সামনে যেহেতু পরীক্ষা, সেই কথা মাথায় রেখে কলেজ অফিস খোলা থাকবে। পড়ুয়ারা সেখানে পরীক্ষা সংক্রান্ত ফর্ম ফিলআপ থেকে যাবতীয় কাজ করতে পারবেন। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করছে কলেজ কর্তৃপক্ষ। তারপরই কলেজ খুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। এই ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করছেন কলেজের সকলে। উল্লেখ্য, এই গণধর্ষণ কাণ্ড সামনে আসতেই কড়া পদক্ষেপ নিল উচ্চশিক্ষা দপ্তর। কলেজকে বরখাস্ত করার সুপারিশ করা হয়। গতকাল সোমবার তাদের বরখাস্ত করা হলো। আজ বৈঠকের পর তাদের বহিষ্কার করা হলো। দক্ষিণ কলকাতার আইন কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। আগামী বৃহস্পতিবার 3রা জুলাই মামলাগুলির শুনানি হবে। মঙ্গলবার সকালে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ শুনানির বিষয়ে জানিয়েছে। এই মামলায় সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। গত বুধবার সাউথ ক্যালকাটা ল কলেজের এক আইন পাঠরতা ছাত্রীকে কলেজের মধ্যে গণধর্ষণের অভিযোগ ওঠে। এই ঘটনায় মূল অভিযুক্ত মনোজ মিশ্রসহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় আদালতের নজরদারিতে নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তদের যথাযথ শাস্তির দাবিতে কলকাতা হাইকোর্টে 3টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। পাশাপাশি রাজ্যের কলেজগুলির নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা, দীর্ঘদিন ধরে ছাত্র সংসদের নির্বাচন না হওয়ার বিষয়টিও আবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে কলেজগুলোতে ছাত্র সংসদের নির্বাচন না হওয়া সত্ত্বেও কিভাবে ইউনিয়ন চলছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন মামলাকারীরা। সোমবার কসবা ল কলেজের আইনের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে আবেদন আইনজীবী সংগঠনের। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমকে চিঠি দিয়েছে অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন। আদালতের নজরদারিতে সিট গঠন করে তদন্তের দাবি জানিয়েছে তারা। গণধর্ষণের ঘটনায় সিট গঠন করে তদন্তের দাবি জানিয়েছেন বিজয় সিংহল নামে এক মামলাকারী। পাশাপাশি 2 আইনজীবী সৌম্য শুভ্র রায় ও সায়ন বন্দ্যোপাধ্যায় 2টি আলাদা আলাদা জনস্বার্থ মামলা দায়ের করেছেন। একই সঙ্গে সুপ্রিম কোর্টেও একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। সুপ্রিম কোর্টের এক আইনজীবী শীর্ষ আদালতে শতপ্রণোদিত মামলা গ্রহণের জন্য আবেদন জানিয়েছেন। গত 25শে জুন সাউথ ক্যালকাটা ল কলেজের ভিতরে গার্ডরুমে নিয়ে গিয়ে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পরদিন রাতে 3 অভিযুক্ত মনোজিৎ মিশ্র ও তার 2 সঙ্গী প্রমিত মুখোপাধ্যায়, জয়ীব আহমেদকে গ্রেফতার করে পুলিশ। পরে ওই কলেজের নিরাপত্তাকর্মীকেও গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় 9 সদস্যের বিশেষ তদন্তকারী দল সিট গঠন করা হয়েছে।
তৃণমূল কর্মী ও প্রভাবশালী বলে পরিচিত মনোজিৎ মিশ্র এই কলেজের অস্থায়ী কর্মী ছিলেন। গতকাল পরিচালন সমিতি তাকে চাকরি থেকে বহিষ্কার করে। এছাড়া বাকি দুজনকে প্রমিত ও জৈব ওই কলেজেরই ছাত্র ছিল, তাদেরও বহিষ্কার করা হয়েছে। আপাতত কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। কসবা গণধর্ষণ কাণ্ডে মনোজিতের ওপরেই দোষ চাপাল কুকীর্তির সঙ্গী জায়েব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায়। ধৃত কলেজের নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়েরও দাবি, মনোজিতের চাপেই গার্ড রুম ছেড়ে সে বেরোতে বাধ্য হতো। ভিতরে নিজের ইচ্ছামতো কুকীর্তি করত মনোজিৎ। তার কথা না শুনলেই হুমকি দিত সে। পুলিশ জানিয়েছে, মনোজিতের নির্দেশে জায়েব ও প্রমিতের তোলা দুটি ভিডিওই ফাঁসিয়েছে তাকে। তদন্তকারীদের দাবি, জেরায় মনোজিৎ প্রথমে ধর্ষণের বিষয়টি অস্বীকার করলেও ওই ভিডিও দেখানোর পর সে প্রথম বর্ষের ছাত্রীটিকে ধর্ষণের বিষয়টি স্বীকার করল। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ওই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে কয়েকদিনের মধ্যে ফের নির্যাতিতাকে ধর্ষণের ছক কষেছিল মনোজিৎ। ব্যাপারটি সে সঙ্গীদেরও জানিয়েছিল। তার ছক ছিল একই পদ্ধতিতে সবাইকে বের করে দিয়ে গার্ড রুম অথবা কাছাকাছি কোনো জায়গায় ফের তাকে ধর্ষণ করার। মনোজিৎ ও তার সঙ্গীদের জেরা করে সিটের সদস্যরা নিশ্চিত যে আগাম পরিকল্পনা করেই ওই ছাত্রীকে ধর্ষণ করল সে। গত কয়েক মাস ধরেই বিভিন্নভাবে গার্ড রুম ও বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে ওই ছাত্রীকে যৌন নিগ্রহের চেষ্টা করল সে। কুপ্রস্তাবেরও ইঙ্গিত দিল, যদিও ছাত্রী বিষয়টিকে আমল দেননি। তাই রীতিমতো ছক কষে অত্যন্ত কাছের দুই সঙ্গী জায়েব ও প্রমিতকে গত বুধবার সে থেকে যেতে বলল। মনোজিৎ সেদিন ওই দুই সঙ্গীকে বলল, আজই হেস্তনেস্ত করে ছাড়ব। সেদিন দুপুরে ইউনিয়ন রুমে 17 জন ছাত্রছাত্রী ছিলেন। বিকেলের পর ছিলেন 8 জন। অন্যদিন সন্ধ্যার পর অনেক ছাত্রছাত্রী কলেজে থাকতেন। সেদিন ছক কষে কলেজ থেকে অন্যদের বেরিয়ে যেতে বলল মনোজিৎ। শুধু থেকে গেল জায়েব ও প্রমিত। তারা জানিয়েছে, মনোজিৎ যখন নির্যাতিতাকে ইউনিয়ন রুম লাগোয়া ওয়াশরুমে নিয়ে গেল তখন তারই ইশারায় তারা বাইরে পাহারা দিচ্ছিল। নির্যাতিতা পালানোর চেষ্টা করলে মনোজিতের ইশারায় তারা গেটে তালা লাগাল। আবার জায়েব নির্যাতিতার জন্য ইনহেলার নিয়ে আসে, যদিও তারা তাকে হাসপাতালে নিয়ে যায়নি। এরপর মনোজিতের ইশারায় তারা নির্যাতিতাকে জোর করে টেনে গার্ডের ঘরে নিয়ে গেল। তারই নির্দেশে নিরাপত্তারক্ষী পিনাকি বাইরে বসে থাকল। জায়েব ও প্রমিত স্বীকার করল যে তাদের সামনেই জোর করে নির্যাতিতাকে বিবস্ত্র করা হলো। যদিও পুলিশের মতে ওই কাজে মনোজিৎকে সাহায্য করেছিল তার দুই সঙ্গীও। এরপর নির্যাতিতাকে গার্ডের বিছানায় জোর করে ঠেলে ফেলে সঙ্গীদের সামনেই তাকে ধর্ষণ করা হলো বলে অভিযোগ। পুলিশের সূত্র জানিয়েছে, মনোজিৎ গার্ডকে বলেছিল ঘর পরিষ্কার করে ফেলতে, যদিও রাতে ওই বিছানায় কোনো মতে ঘুমিয়ে পড়ল রক্ষী। প্রায় 12 ঘণ্টা ওই ঘটনাস্থল অরক্ষিত থাকলেও কোনো প্রমাণ নষ্ট হয়নি বলে পুলিশের দাবি। তবে কোনো প্রমাণ নষ্ট করার চেষ্টা করা হয়েছিল কি না তা জানার চেষ্টা হচ্ছে। ওই ঘর থেকে একাধিক বিছানার চাদর পাওয়া গেল। প্রত্যেকটি চাদরই ফরেনসিকে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পারিবারিক জমি বিবাদ ঘিরে চলল ব্যাপক বোমাবাজি। সেই বোমার আঘাতেই মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনার পর ব্যাপক উত্তেজনা ছড়ালো। মৃতদেহ উদ্ধারে গেলে পুলিশকে বাধা দেওয়া হলো বলেও অভিযোগ। মঙ্গলবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটল মুর্শিদাবাদ জেলার নওদা থানার আলীনগর গ্রামে। মৃত ব্যক্তির নাম রফিকুল শেখ। স্থানীয় সূত্রে জানা গেল, বেশ কিছুদিন ধরেই একটি জমি নিয়ে বিবাদ চলছিল রফিকুল শেখের সঙ্গে তার খুড়তুতো ভাইদের। আজ মঙ্গলবার সকালে ফের ওই জমি নিয়ে বিবাদ শুরু হলো দুপক্ষের। বিবাদের মধ্যেই শুরু হলো যথেচ্ছ বোমাবাজি। অভিযোগ, রফিকুল শেখকে লক্ষ্য করে ছোঁড়া হলো বোমা। সেই বোমার আঘাতেই ঘটনাস্থলেই মারা গেলেন ওই ব্যক্তি। সাত সকালে বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়ালো ওই এলাকায়। বোমাবাজি দেখে ঘটনাস্থলে ছুটে গেলেন রফিকুলের পরিবারের সদস্যরা। রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে রাস্তার উপরে পড়ে থাকতে দেখা গেল। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভ ছড়ালো। মৃতদেহ ঘিরে বিক্ষোভ চলতে থাকল। খবর পেয়ে নওদা থানার পুলিশ আলীনগর গ্রামে পৌঁছালো। পুলিশকে ঘিরেও চলল বিক্ষোভ। মৃতদেহ তুলতে বাধা দেওয়া হলো বলেও অভিযোগ। দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবি তুলল পরিবারের লোকজন। কিভাবে এত বোমা গ্রামে মজুত হচ্ছে? কোথা থেকে আসছে ওই বোমা? সেই প্রশ্ন উঠল। বেশ কিছুক্ষণ পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল। বিক্ষোভকারীদের শান্ত করা হলো। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হলো। ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে খবর। বাকিদের খোঁজে তল্লাশি শুরু হলো। মাসের শুরুতে বড় স্বস্তি।
এক ধাক্কায় অনেকটা কমল বাণিজ্যিক গ্যাসের দাম। মঙ্গলবার সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম 58 টাকা 50 পয়সা করে কমছে। সোমবার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে নতুন এই দাম। এলপিজি সরবরাহকারী সংস্থাগুলি জানিয়েছে, মঙ্গলবার থেকে কলকাতায় 19 কেজির সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম 1802 টাকা থেকে কমে হয়েছে 1743 টাকা 50 পয়সা। দিল্লিতে আগে যেখানে দাম ছিল 1723 টাকা, সেটা কমে বর্তমানে হয়েছে 1664.50 পয়সা। এই নিয়ে চলতি বছর মোট 3 বার কমল বাণিজ্যিক গ্যাসের দাম। এপ্রিল মাসে দাম কমানো হয়েছিল 41 টাকা, জুনে কমানো হয় 24 টাকা। আগে ফেব্রুয়ারিতে 7 টাকা দাম কমানো হলেও মার্চে তা 6 টাকা বাড়ানো হয়েছিল। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রত্যেক মাসেই নতুন করে বাণিজ্যিক গ্যাসের দাম নির্ধারণ করা হয়। এর আগে ফেব্রুয়ারিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট পেশের ঠিক আগে সামান্য কমানো হয়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম। তার আগে জানুয়ারিতেও সামান্য কমেছিল বাণিজ্যিক গ্যাসের দাম, তবে গত মাসে দাম সামান্য বাড়ানো হয়েছিল। বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও গৃহস্থালিতে ব্যবহৃত গ্যাসের দাম পরিবর্তিত হয়নি। হোটেল, রেস্তোরাঁ ও ক্যাটারিং সার্ভিসে বাণিজ্যিক গ্যাস ব্যবহার করা হয়। মূল্যবৃদ্ধির বাজারে বাণিজ্যিক গ্যাসের দাম ফের কমায় নিঃসন্দেহে তা চাপ কমাবে ব্যবসায়ীদের। ফের এক দফা বাণিজ্যিক গ্যাসের দাম কমায় স্বস্তি পাবেন এলপিজি চালিত গাড়ির মালিকরাও। তবে আমজনতার ওপর এর বিশেষ প্রভাব পড়ার কথা নয়।